আসসালামু আলাইকুম। আজকে আমরা স্টাডি করব বাংলা সাহিত্য থেকে আসা বিগত বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সকল প্রশ্নোত্তর ব্যাখ্যা সহ আমরা কয়েকটি পর্বে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব প্রথম পর্ব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। চাঁদের অমাবস্যা উপন্যাসের যুবক শিক্ষকের নাম কি? চাঁদের অমাবস্যা উপন্যাসের যুবক শিক্ষকের নাম হচ্ছে আরেফ আলী। চাঁদের অমাবস্যা উপন্যাসের যুবক শিক্ষকের নাম হচ্ছে আরেফ আলী। এই উপন্যাসটির লেখক হচ্ছে সৈয়দ অলিউল্লাহ। এটি একটি মনস্তান্ত্রিক উপন্যাস। 1964 সালে উপন্যাসটি প্রকাশিত হয়। 1964 সালে প্রকাশিত হয়। এটির লেখক হচ্ছে সৈয়দ অলিউল্লাহ। মরণ রে তুই মম শ্যাম সমান পঙ্কোক্তিটি রচয়িতাকে? এটির রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। মরণ রে তুই মম শ্যাম সমান পঙ্কোক্তিটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। এই পঙ্কোক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের ভানুসিংহ ঠাকুর পদাবলী থেকে উদ্ধৃত হয়েছে। ভানুসিংহ ঠাকুরের পদাবলী ব্রজবুলি ভাষায় রচিত একটি কাব্যগ্রন্থ, যা 1884 সালে প্রকাশিত হয়। আনোয়ারা উপন্যাসটির রচয়িতার নাম কি? আনোয়ারা উপন্যাসটি লিখেছেন নজিবুর রহমান। আনোয়ারা উপন্যাসের রচিতা হচ্ছে নজিবুর রহমান। এটি তার প্রথম উপন্যাস। এছাড়া চাঁদ তারা, প্রেমের সমাধি, গরিবের মেয়ে, মেহরুন্নেসা নজিবুর রহমানের উল্লেখযোগ্য উপন্যাস। ইসলাম ও সুফি মতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল চিন্তা বিপ্লব। ইসলাম ও সুফি মতের প্রভাবে ভারতবর্ষে চিন্তা বিপ্লব ঘটেছিল। ভারতবর্ষে সুলতানি সাম্রাজ্য স্থাপনের ফলে মুসলমানদের মধ্যে ভোগবিলাস ও ঐশ্বর্যের উন্মাদনা দেখা যায়। তখন সুফিরা মনে করে ইসলাম তার মূল শিক্ষা থেকে সরে যাচ্ছে, অর্থাৎ ইসলামের নৈতিক অবক্ষয় ও অধঃপতন হচ্ছে। সুফিদের এই সমালোচনা গোড়া মুসলমানদের মনস্ফূর্ত হয়নি। ফলে তারা সুফিদের ইসলাম বিরোধী মনে করেন। খ্রিস্টীয় নবম দশম শতকে ছিল এই মতবাদের উদ্ভব ও বিকাশের প্রথম পর্ব। চণ্ডীমঙ্গল কাব্যের উপাস্য চণ্ডী কার স্ত্রী? চণ্ডী হচ্ছে শিবের স্ত্রী। চণ্ডীমঙ্গল কাব্যের উপাস্য চণ্ডী হচ্ছে শিবের স্ত্রী। ফুল্লরা হচ্ছে এক কাব্যের আরেকটি চরিত্র। ফুল্লরা। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়েছিল? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়েছিল। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়েছিল 1909 খ্রিস্টাব্দে। বাংলায় 1316 বঙ্গাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক এবং পুঁথিশালার অধ্যক্ষ বসন্ত রঞ্জন রায় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বনবিশ্বপুরের কাছে কাকিল্য গ্রামের দেবনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের গোয়ালঘর থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি উদ্ধার করেন। 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বসন্ত রঞ্জন রায়ের সম্পাদনায় পুঁথিটি শ্রীকৃষ্ণ কীর্তন নামে গ্রন্থাগারে প্রকাশিত হয়। বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন? বিদ্যাপতি মূলত মৈথিলি ভাষার কবি ছিলেন। বিদ্যাপতি মূলত মৈথিলি ভাষার কবি ছিলেন। এছাড়াও তিনি অবহ, ঠট ও সংস্কৃত ভাষায় পদ রচনা করেছেন। বিদ্যাপতির শ্রেষ্ঠ কীর্তি ব্রজবলিতে রচিত রাধাকৃষ্ণ বিষয়ক পদ। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই মনোবাঞ্ছনাটি কার? এটি ঈশ্বর পাটনি মনোবাঞ্ছনা। এটি লিখেছেন ভারতচন্দ্র রায়গুণাকার। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই মনোবাঞ্ছনাটি ঈশ্বর পাটনি, এবং এটি ভারতচন্দ্র রায়গুণাকার অন্নদামঙ্গল কাব্যের একটি উক্তি। নিচে কোন ব্যক্তি বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না? বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে ছিলেন না হচ্ছে এস ওয়াজেদ আলী। অপরপক্ষে কাজী আব্দুল ওয়াদুদ, আবুল ফজল, আব্দুল কাদির এরা বুদ্ধির মুক্তির আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এস ওয়াজেদ আলী বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না। উল্লেখযোগ্য কাজী আব্দুল ওয়াদুদ, আবুল ফজল ও আব্দুল কাদির এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। আব্দুল কাদির ছিলেন বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রধান উদ্যোক্তা। আব্দুল কাদির ছিলেন হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রধান উদ্যোক্তা।
বুদ্ধির মুক্তি আন্দোলনের মূল কথা ছিল জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্য ভাবনার ধারক? অগ্নিবীণা। অগ্নিবীণা কাব্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্য ভাবনার ধারক। অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, যেটি 1922 সালে অক্টোবর মাসে প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থের অন্যতম ও জনপ্রিয় কবিতা হচ্ছে বিদ্রোহী, 1922 সালে প্রকাশিত হয়। নিচের কোনটি 20 শতকের পত্রিকা? 20 শতকের পত্রিকা হচ্ছে শনিবারের চিঠি। শনিবারের চিঠি 20 শতকের পত্রিকা, যা 1924 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। শনিবারের চিঠি 1924 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। উল্লেখ্য, বঙ্গদর্শন 1872 সালে প্রকাশিত হয়। তত্ত্ববোধিনী 1839, সংবাদ প্রভাকর 1831 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। নিচের কোনটি উপন্যাস নয়? উপন্যাস নয় এখানে কবিতার কথা। দিবারাত্রি কাব্য, শেষের কবিতা, পল্লী সমাজ এগুলো উপন্যাস। কবিতার কথা এটি উপন্যাস নয়, এটি জীবনানন্দ দাশ রচিত প্রথম প্রবন্ধ গ্রন্থ। কবিতার কথা হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। উল্লেখ্য, দিবারাত্রি কাব্য 1935 মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি উপন্যাস। দিবারাত্রি কাব্য। শেষের কবিতা 1928 রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। পল্লী সমাজ 1916 শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস। বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থ কে রচনা করেছেন? এটি রচনা করেছেন আহমদ শরীফ। বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থের রচয়িতা হলেন আহমদ শরীফ। আহমদ শরীফ 13 ফেব্রুয়ারি 1921 থেকে 24 ফেব্রুয়ারি 1999 সালে তিনি মারা যান। একজন বাংলাদেশি ভাষাবিদ, খ্যাতনামা মনীষী এবং বিংশ শতাব্দীর শেষ ভাগের আবির্ভূত বাংলা সাহিত্য সংস্কৃতি পরিমণ্ডলের অন্যতম প্রতিভু। তিনি কলেজ অধ্যাপনার মধ্য দিয়ে 1935 থেকে 1949 সালে তিনি শিক্ষক ছিলেন। পেশাগত জীবন তিনি শুরু করেন। মনোরমা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? মনোরমা হচ্ছে মৃণালিনী উপন্যাসের চরিত্র। মনোরমা বঙ্কিমচন্দ্রের মৃণালিনী উপন্যাসের চরিত্র। এই উপন্যাসটি প্রকাশিত হয় 1869 সালে। এই উপন্যাসের অন্যান্য চরিত্র হল হেমচন্দ্র, ব্যোমকেশ এবং ঋষিকেশ। ব্যক্তপ্রেম ও গুপ্তপ্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটি মানসী কাব্যগ্রন্থের অন্তর্গত। ব্যক্তপ্রেম ও গুপ্তপ্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথের মানসিক কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। কাব্যগ্রন্থটি 1890 সালে প্রকাশিত হয়। মানসী 1890 সালে প্রকাশিত হয়। এটি রবীন্দ্রনাথের কাব্য কলার পূর্ণ প্রতিষ্ঠামূলক কাব্যগ্রন্থ। অভিক রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক? অভিক হচ্ছে রবীন্দ্রনাথের রবিবার গল্পের নায়ক। অভিক রবীন্দ্রনাথের রবিবার গল্পের নায়ক। চারুলতা হলো নষ্ট নীর গল্পের বিখ্যাত চরিত্র। চারুলতা হচ্ছে নষ্ট নীরের চরিত্র। অমিয়া হলো নামঞ্জুর গল্পের কেন্দ্রীয় চরিত্র। অমিয়া হচ্ছে নামঞ্জুর গল্পের কেন্দ্রীয় চরিত্র। সোহিনী হলো ল্যাবরেটরি গল্পের অন্যতম চরিত্র। সকলের তরে সকলে আমরা, প্রত্যেককে আমরা পরের তরে, এটি রচনা করেছেন কামিনী রায়। সকলের তরে সকলে আমরা, প্রত্যেককে আমরা পরের তরে, এটি হলো কামিনী রায় রচিত একটি কবিতার পঙ্কোক্তি। কামিনী রায় ব্রিটিশ আমলে ভারতের প্রথম মহিলা স্নাতক ডিগ্রিধারী একজন বিশেষ ব্যক্তি। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে আলো ও ছায়া 1889, মাল্য ও নির্মাল্য 1913, দ্বীপ ও ধূপ 1929। খোকা ও রঞ্জু মাহমুদুল হকের কোন উপন্যাসের চরিত্র? খোকা ও রঞ্জু হচ্ছে মাহমুদুল হকের জীবন আমার বোন উপন্যাসের চরিত্র। খোকা রঞ্জু জীবন আমার বোন উপন্যাসের চরিত্র। খোকা ও রঞ্জু মাহমুদুল হকের জীবন আমার বোন উপন্যাসের চরিত্র। এছাড়াও কালো বরফ উপন্যাসের প্রধান চরিত্র হলো আব্দুল খালেক হচ্ছে কালো বরফ উপন্যাসের চরিত্র। খেলাঘর উপন্যাসের চরিত্র হচ্ছে ইয়াকুব, রাহেলা এবং মুকুল। খেলাঘর উপন্যাসের চরিত্র ইয়াকুব, রাহেলা, মুকুল। অনুর পাঠশালা উপন্যাসের মূল চরিত্র হচ্ছে অনু। সৈয়দ অলিউল্লাহর লেখা নাটক কোনটি? নাটক হচ্ছে ওরা কদম আলী। সৈয়দ অলিউল্লাহর লেখা নাটক, এখানে সৈয়দ অলিউল্লাহর লেখা নাটক হচ্ছে বহিফির।
সৈয়দ অলিউল্লাহ লেখা নাটক হচ্ছে বহিপীর। বহিপীর নাটকের চরিত্রগুলো হলো বহিপীর, তাহেরা, হাতেম, আমেনা, হাসিম প্রমুখ। কবর হলো মনির চৌধুরী রচিত নাটক, পায়ের আওয়াজ পাওয়া যায়। সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধের উপর রচিত নাটক ওরা কদম আলী, নাটকটি লিখেছেন মামুনুর রশিদ। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, তাই ভিডিওটি বারবার দেখতে থাকুন, ইনশাআল্লাহ 100% কমন পাবেন। মীর মোশাররফ হোসেন বিষাদ সিন্ধু একটি মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু হচ্ছে একটি উপন্যাস। মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু একটি উপন্যাস। কারবালার যুদ্ধ ও এর পূর্বাপার ঘটনাবলী এই উপন্যাসের মূল উপজীব্য বিষয়। এটি যথাক্রমে 1885, 1887 এবং 1891 সালে 3 ভাগে প্রকাশিত হয়। পরবর্তীতে সেগুলিও এক খণ্ড মুদ্রিত হয় 1891 সালে। রুখের তেঁতুলি কুমড়ে খায়, এর অর্থ কী? এর অর্থ হচ্ছে গাছের তেঁতুল কুমড়ে খায়। রুখের তেঁতুলি কুমড়ে খায় এটি চর্যাপদের 2 নং পদের অন্তর্গত একটি চরণ। এর পদকর্তা কুক্কুরিপাদ। 2 নং পদের প্রথম 2টি চরণ হলো দুলি দুহি পিঠা ধরন যায়, রুখের তেঁতুলি কুম্ভুরে খা। আধুনিক বাংলার রূপান্তর কচ্ছপ দুয়ে পাত্রে ধরা না যায়, গাছের তেঁতুল সবই কুমড়ে খায়। শাব্দিক বিশ্লেষণ। 2টি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কচ্ছপ, গুড় অর্থ হচ্ছে অপরিশুদ্ধ। বোধিচিত্ত, পিঠা হলো পাত্র, গুড় অর্থ দেহাবান্তরের 36টি পিঠ ও নারী নক্ষত্র। রুখ হলো গাছ, গুড়ার অর্থ দেহ। তেঁতুলি অর্থ তেঁতুল, গুড়ার্থ অর্থ কামনা বাসনা। কুম্ভীর অর্থ হচ্ছে কুমির, গুড়ার্থ অর্থাৎ ইন্দ্রিয় সমূহ। গুড়ার্থের রূপান্তর। অপরিশুদ্ধ চিত্তে বোধি বা পরম জ্ঞানকে ধারণ করা যায় না। দেহের ইন্দ্রিয় আদি অর্থাৎ পঞ্চকষ্ট, পঞ্চ ইন্দ্রিয় সকল কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা বিনাশ করে দেয়। কত সালে দুর্গেশনন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয়? দুর্গেশনন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয় 1865 সালে। দুর্গেশনন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয় 1865 সালে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস হচ্ছে দুর্গেশনন্দিনী। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস ও প্রথম প্রকৃত বাংলা উপন্যাস হিসেবে আখ্যায়িত করা হয়। দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্রের প্রকাশিত হয় 1865 সালে। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস ও প্রথম প্রকৃত বাংলা উপন্যাস হিসেবে আখ্যায়িত করা হয়। বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিকের নাম হচ্ছে স্বর্ণকুমারী দেবী। বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক হলেন স্বর্ণকুমারী দেবী। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বোন। স্বর্ণকুমারী দেবী হচ্ছে রবীন্দ্রনাথের বোন। মহর্ষি দেবনাথ ঠাকুরের কন্যা। তিনি দীর্ঘকাল বিখ্যাত ভারতী পত্রিকার সম্পাদিকা ছিলেন। দ্বীপ নির্বাণ, মালতী, ফুলের মালা, মিবার রাজ, স্নেহলতা, ছিন্ন মুকুল, হুগলির ইমামবাড়া, বসন্ত উৎসব, বিবাহ উৎসব ইত্যাদি তার বিখ্যাত রচনা। আমার দেখানো আছেন কে লিখেছেন। এগুলোর থেকে প্রশ্ন আর আসবে না, এগুলো এখন আপনারা না পড়লেও পারবেন। মনসা দেবীকে নিয়ে লেখা বিজয় গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? মঙ্গল কাব্যের নাম আছে পদ্মা পুরাণ। কবি বিজয় গুপ্ত মনসা মঙ্গল কাব্যের প্রতিনিধিস্থানীয় ও অন্যতম শ্রেষ্ঠ কবি। বাংলা সাহিত্যের প্রথম সুস্পষ্ট সন তারিখযুক্ত মনসা মঙ্গল কাব্য রচনা করেন তিনি। তার রচিত মনসা মঙ্গল কাব্যের নাম পদ্মা পুরাণ। পদ্মা পুরাণ কাব্যটি 1494 খ্রিস্টাব্দে রচিত হয় বলে তার কাব্যের ভণিতা থেকে পাওয়া যায়। মনসা দেবীকে নিয়ে লেখা বিজয় গুপ্তের মঙ্গল কাব্যের নাম হচ্ছে পদ্মা পুরাণ। দৌলতউজি বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন? জমিদার নিজাম শাহের পৃষ্ঠপোষকতা লাভ করেন। দৌলতউজি বাহরাম খান মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একজন কবি। সাহিত্য রচনায় তিনি জমিদার নিজাম শাহ সুরের পৃষ্ঠপোষকতা লাভ করেন। তার প্রকৃত নাম আসাদউদ্দিন। তার পিতা ছিলেন চট্টগ্রাম অধিপতি নিজাম শাহ সুরের উজির। অল্প বয়সে পিতৃহীন হলে নিজাম শাহ সুর তাকে পিতৃপদ উজির পদ প্রদান করেন। তার রচিত 2টি আখ্যান কাব্য হল লাইলি মজনু ও ইমাম বিজয়। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ? এটি রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত প্রেম কবিতার অংশ। আলোচ্য কবিতার চরণ 2টি রবীন্দ্রনাথ ঠাকুরের মানসী 1890 কাব্যগ্রন্থের অন্তর্গত অনন্ত প্রেম কবিতার অংশ।
হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি? তার উপাধি হচ্ছে মহামহোপাধ্যায়। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি মহামহোপাধ্যায়। 1898 সালে এই বিশিষ্ট সংস্কৃতজ্ঞ পণ্ডিতকে সরকার মহামহোপাধ্যায় উপাধি প্রদান করে। চর্যা বিনিশ্রয় বা চর্যা গানের সংকলনটি আবিষ্কার ও সম্পাদনা বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণার তার শ্রেষ্ঠ কীর্তি। ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি? ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস হচ্ছে কর্ণফুলী। আলাউদ্দিন আল আজাদ রচিত কর্ণফুলী উপন্যাস 1962 সালে প্রকাশিত হয়। কর্ণফুলী উপন্যাসটি 1962 সালে প্রকাশিত হয়। উপন্যাসটিতে কর্ণফুলী নদীর তীরে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের জীবন চিত্র উঠে এসেছে। এই উপন্যাস আঞ্চলিক ভাষার ব্যবহারে দক্ষতার জন্য আলাউদ্দিন আল আজাদ ইউনেস্কো পুরস্কার পেয়েছিলেন। নীল লোহিত কোন লেখকের ছদ্মনাম? নীল লোহিত সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। নীল লোহিত প্রখ্যাত বাংলা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। এছাড়া প্রমোদ চৌধুরীর একটি কাব্যগ্রন্থের নাম হচ্ছে নীল লোহিত। চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়? চর্যাপদ পাওয়া যায় নেপালে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে 1907 সালে আবিষ্কৃত হয়। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের আবিষ্কারকর্তা। হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদনায় চর্যাপদ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে 1000 বছরের পুরাণ বাংলা ভাষা বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয়। 1916 সালে প্রকাশিত হয় আর আবিষ্কৃত হয় হচ্ছে 1907 সালে। শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কৃত হয় 1909 সালে কিন্তু প্রকাশিত হয় 1916 সালে। চর্যাপদ আবিষ্কৃত হয় 16 আর শ্রীকৃষ্ণ কীর্তন চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 আর শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কৃত হয় 1909, কিন্তু দুটি একই সালে প্রকাশিত হয়। সালটি হচ্ছে 1916। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস এখানে নেকড়ে অরণ্য। শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নেকড়ে অরণ্য 1973 সালে প্রকাশিত। এই উপন্যাসটি মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানি বর্বর সৈনিকদের নৃশংসাবৃত্তির শিকার কতিপয় বন্দিনীর নারী জীবন যন্ত্রণার আলেখ্য। সপ্তকাণ্ড রামায়ণ বাগধারাটির অর্থ কি? সপ্তকাণ্ড রামায়ণ বাগধারাটির অর্থ হচ্ছে বৃহৎ বিষয়। সপ্তকাণ্ড রামায়ণ বাগধারাটির অর্থ বৃহৎ বিষয়। বাল্মীকি রামায়ণ সপ্তকাণ্ড বা সপ্তভাগে বিভক্ত। সপ্তকাণ্ড রামায়ণ নামে বাল্মীকি রামায়ণ 14 শতকে মাধব কান্দুলি কর্তৃক অসমীয়া ভাষায় অনুদিত হয়। আমার দেখা রাজনীতির 50 বছর, এটি কার লেখা? এটি লিখেছেন আবুল মনসুর আহমেদ। আবুল মনসুর আহমেদ রচিত আমার দেখা রাজনীতির 50 বছর একটি প্রবন্ধ গ্রন্থ। গ্রন্থটি 1969 সালে প্রকাশিত হয়। আয়না, ফুড কনফারেন্স, গালিভারের সফরনামা, হুজুর কেবলা ইত্যাদি বিখ্যাত গ্রন্থ আবুল মনসুর আহমেদের। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে। কে এই দামাল ছেলে? এখানে দামাল ছেলে হচ্ছে কামাল পাশা। প্রদত্ত চরণটি কাজী নজরুল ইসলাম রচিত অগ্নিবীণা 1922 সালে প্রকাশিত হয়। কাব্যের কামাল পাশা কবিতার প্রথম চরণ। সে সময় আধুনিক তুরস্কের নির্মাতা মোস্তফা কামাল পাশার শৌর্য বীর্যে মুগ্ধ হয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কামাল পাশা কবিতাটি রচনা করেন।